আমি ভালো আছি। খাবার খেয়ে তোমাকে ফোন দিছি। তুমি কি করো? খাবার খেয়েছো? খাবার খেয়ে রুমে এসে তোমার কথা ভাবছি, কবে যে তোমাকে আপন করে পাবো। শালার, তুমি যদি প্রেগনেন্ট না হতে তাহলে কত আগে আমার কাছে নিয়ে আসতাম। আমি তো চাই তোমার সাথে চলে যেতে, কিন্তু বাচ্চার জন্য যেতে পারছি না। কবে যে বাচ্চা ডেলিভারি হবে, কবে যে তোমাকে কাছে পাবো। আমি মারিয়ার কথা শুনে রাগে গজগজ করতে লাগলাম। মারিয়া এত খারাপ হয়ে গেছে? এই ছিল তার ভালোবাসা? রাফির জায়গায় অন্য কেউ হলে তো এখন তাকে ভোগ করে ছেড়ে দিত। এটার শাস্তি মারিয়া অবশ্যই পাবে। আমার কোনো কথা শুনে মারিয়া আবার বলল, আজ অনেক হয়েছে তোমার সাথে কথা বলি, কিন্তু আজ পর্যন্ত আজ পর্যন্ত তুমি তোমার একটা ছবি পর্যন্ত দাওনি। তোমার একটা ছবি দাও না, তোমাকে একটু দেখি। দেখার কি আছে? যেদিন সামনাসামনি দেখা করতে যাব ওই দিন মন ভরে দেখো। আচ্ছা জানো, তোমার একটা ছবি দিবে, তোমার বুকের উপর কোনো কাপড় থাকবে না। আমি একথা বলেছি, দেখি মারিয়া কি করে। হঠাৎ মারিয়া একটা ছবি পাঠালো, যেটা দেখে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মারিয়া তার বুকের ছবি আমাকে পাঠালো। ইচ্ছে করছে এখনই গিয়ে ওটাকে বাসা থেকে বের করে দেই। এটা যদি আজ রাফির কাছে যেত তখন কি হতো? আমি ওর মতো মেয়েকে ভালোবেসে বিয়ে করেছি, যে মেয়ে বিয়ের পর এমন কিছু করবে। মারিয়া আমাকে বলল, দেখো দিছি, এই ছবিটা যেন কেউ না দেখে। আমি তোমাকে বিশ্বাস করি এবং অনেক ভালোবেসে দিছি। আচ্ছা জানো, বাচ্চা হওয়ার পর তুমি আমার কাছে কিভাবে আসবে যদি তোমার স্বামী আসতে না দেয়? আরে, আমি তো আমাদের বাসায় থাকবো, ওদের বাড়িতে যাব না। আর আমাদের বাড়ি থেকে পালিয়ে আসবো তোমার কাছে। সবকিছু বুঝলাম, কিন্তু বাচ্চাটা কি করবে? তখন মারিয়া যেটা বলল সেটা শুনে আমি কান্না করতে লাগলাম। মারিয়া এ কথা বলল কিভাবে? মারিয়া বলল, এটাকে গলা টিপে মেরে ফেলবো, না হয় বাসায় রেখে চলে আসবো। আমরা দুজনে অনেক দূরে চলে যাব, তখন কেউ আমাকে খুঁজে পাবে না। তা নয় ঠিক আছে, কিন্তু তুমি তো রাসেলকে ডিভোর্স দিতে হবে, তা না হলে আমাদের বিয়ে তো অবৈধ হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাকে ডিভোর্স দিয়ে তোমার কাছে আসব। তাকে এমন একটা প্ল্যান করে সবার কাছে খারাপ বানাবো যাতে সবাই তাকে ঘৃণা করে। মারিয়ার কথা শুনে আমি একটু হাসলাম। আমাকে সবার কাছে খারাপ বানানোর আগে আমি তো ডিভোর্স দিয়ে বাসা থেকে মারতে মারতে বের করব। এই কথাটা মনে মনে বললাম। আরো কিছু কথা বলে ফোনটা কেটে দিলাম। তারপর আমার মোবাইল থেকে মারিয়াকে ফোন দিলাম। 2-3 বার দেওয়ার পর ফোন ধরলো। তখন আমি বললাম, এতক্ষণ কার সাথে কথা বলছো? তোমার মোবাইল অনেকক্ষণ বিজি দেখলাম। আসলে আম্মু আর রাইসার সাথে কথা বলছি, তাদের খোঁজ খবর নিছি। আমার খোঁজ খবর নিচ্ছে, আমি কেমন আছি, আমার শরীরের কি অবস্থা, এইসব আর কি। মারিয়ার কথা শুনে অনেকটা রাগ উঠছে। আমি কাকে বিয়ে করলাম? এখন মিথ্যা বলা শুরু করে দিছে মারিয়া। মনে মনে বললাম। এবার আমি মারিয়াকে বললাম, ঠিক আছে, ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও, সামনে আমাদের ঘর উজ্জ্বল করার জন্য সন্তান আসতেছে। মারিয়া ঠিক আছে বলে ফোনটা কেটে দিল। আমাকে কিছু বলতে না দিয়ে মারিয়ার প্রতি এখন ঘৃণা জন্মে গেছে। এখন মারিয়ার প্রতি আমার কোনো ভালোবাসা নেই, আছে শুধু বুক ভরা ঘৃণা। এখানে যে কাজে আসছি এটা শেষ করে নেই এবং আমার সন্তান দুনিয়ায় আসুক, তারপর শুরু হবে আমার অত্যাচার নির্যাতন। মারিয়া জানতো না আমি যে একটা মিশনে আসছি, শাশুড়ি আম্মা ওকে বলেছে। আর মারিয়া আমাকে তেমন ফোন দিত না, আমি ফোন দিলে অনেকক্ষণ পর ধরতো। এসব কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে সবাইকে নিয়ে কলেজে চলে গেলাম। আমার সাথে সবাইকে বলে রাখছি দারোয়ানকে একটু বেশি প্রো করতে। আর এই 5 দিনে একটা খুনও হয়নি, বিষয়টা কেমন যেন লাগছে। তো যাই হোক, তারপর আমি গেট দিয়ে ভিতরে ঢুকে দেখি কলেজের মাঠে সবাই ভিড় করে আছে। আমি ওদের ভিতরে গিয়ে যেটা দেখলাম সেটার জন্য একদম প্রস্তুত ছিলাম না। নিজের কষ্ট নিজেরই, অন্যরা তো সান্ত্বনা ছাড়া কিছুই দিতে পারবে না। ভালোবাসার মানুষ কখনো হারিয়ে যায় না, হারিয়ে যায় অভিনয় করা মানুষগুলো। তারপর আমি গেট দিয়ে ভিতরে ঢুকে দেখি কলেজের মাঠে সবাই ভিড় করে আছে। আমি ওদের ভিতরে গিয়ে যেটা দেখলাম সেটার জন্য একদম প্রস্তুত ছিলাম না। আমি তাদের ভিতরে ঢুকে দেখি একটা মেয়ের লাশ পড়ে আছে। তখন আমার পাশে দেখি রনি দাঁড়িয়ে আছে। আমি তাকে বললাম, আচ্ছা রনি, এই মেয়েকে কে মেরেছে আর ওর লাশ কেউ ধরছে না কেন? রনি আমাকে আপনি করে বলে, কারণ সে জানে আমি তার থেকে বড়, কিন্তু আমি কে সেটা বলি নাই। তখন রনি বলল, এটা আজ নতুন না, এই কলেজে প্রতিদিন একটা করে মেয়ের লাশ পাওয়া যায়। পুলিশ অনেক তদন্ত করেছে, কিন্তু খুনিকে এখনও বের করতে পারে নাই। তবে এই 5 দিন কোনো মেয়ের লাশ পাওয়া যায়নি, কিন্তু হঠাৎ আজকে পাওয়া যায়। তা না হয় বুঝলাম, কিন্তু এই মেয়েকে কেউ নিয়ে যাচ্ছে না কেন? ওর আত্মীয় স্বজন কেউ আসে নাই? ওকে কেউ ধরছে না, কারণ পুলিশ আসতেছে। আর ওর মা বাবাকে কেউ বলতে পারবে না। হঠাৎ একটা পুলিশের গাড়ি আসলো, তারপর ওই মেয়েকে গাড়িতে উঠিয়ে নিয়ে গেল। তারপর প্রিন্সিপাল স্যার সবাইকে ক্লাসে যেতে বলল। আমি আর রনি ক্লাসে চলে আসলাম। 2টা ক্লাস করে আমি কলেজ থেকে বেরিয়ে আসলাম।
গেট দিয়ে গেট দিয়ে বেরিয়ে আসতে দেখি দারোয়ান কার সাথে যেন কথা বলছে। আমি আর ওর দিকে না তাকিয়ে সবাইকে নিয়ে বাসায় ফিরে আসলাম। বাসায় আসার পর সবাই ফ্রেশ হয়ে খাবার খেলাম। সবাইকে আবার ডাকলাম। সবাই আসার পর আমি তাদের মধ্যে রহিমকে বললাম, রহিম, কোনো কিছু জানতে পেরেছো? এমন কি কাউকে সন্দেহ হয়েছে? আর দারোয়ান এর মধ্যে কিছু পেয়েছো? স্যার, আপনার কথা মতো আমরা বাইরে খেয়াল রাখছি, কিন্তু কাউকে সন্দেহ করতে পারিনি। তবে দেখলাম দারোয়ানের মোবাইলে কিছুক্ষণ পর পর ফোন আসে। ঠিকই ধরেছো। আমার মনে হয় এই খুনের ভিতরে দারোয়ানের হাত আছে। আমরা সবাই তাকে ফলো করতে হবে। এই দারোয়ানকে ধরতে পারলে হয়তো খুনিদেরকে খুঁজে বের করা যাবে। তোমরা সবাই রাতে রেডি থেকো। আজকে রাতে লুকিয়ে কলেজের গেট থেকে শুরু করে ভিতরে এবং চারপাশে সিসি ক্যামেরা লাগাতে হবে। আমি প্রধানকে ফোন করে বলে দিচ্ছি। তারপর তাদের সাথে আরো কিছুক্ষণ কথা বললাম। তারা চলে যাওয়ার পর আমি প্রধানকে ফোন দিলাম। প্রধান ফোন ধরার পর আমি বললাম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আর ওদিকের কি খবর? কাউকে কি সন্দেহ হয়েছে? আমি ভালো আছি স্যার। আজকে কলেজে একটা মেয়ের লাশ পাওয়া গেছে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। পুলিশ এসে লাশটা নিয়ে গেছে। আর আমাদের সন্দেহ হয় কলেজের দারোয়ানকে, কারণ তার মোবাইলে একটু পরপর ফোন আসে, আর মোবাইলটাও দামি। তাহলে আমার মনে হয় এই দারোয়ান এই খুনের সাথে জড়িত আছে। তোমরা ওকে প্রো করবে। ওকে ধরতে পারলে কিছু একটা বেরিয়ে আসবেই। ঠিক বলছেন স্যার। তবে স্যার, আমি বলি কি, কয়টা সিসি ক্যামেরা পাঠিয়ে দিলে ভালো হতো। আমরা রাতে লুকিয়ে কলেজের চারপাশে লাগিয়ে দিব। এমনভাবে লাগাবো যাতে কেউ দেখতে না পায়। তাহলে মনে হয় খুনিদেরকে ধরতে পারবো। ঠিক আছে, আমি একজনকে দিয়ে সিসি ক্যামেরা পাঠিয়ে দিচ্ছি, আর সাথে একজন ভালো টেকনিশিয়ানকে দিচ্ছি। সে সবকিছু ফিটিং করে দেবে। আমি ঠিক আছে বলে ফোনটা কেটে দিলাম। হঠাৎ আমার পাশের মোবাইলটা বেজে উঠলো। তাকিয়ে দেখি মারিয়া ফোন দিছে। আমি ফোনটা ধরার সাথে সাথে মারিয়া বলতে লাগলো, ওই, তুমি আজকে সকাল থেকে আমাকে ফোন দাওনি কেন? আমি সেই সকাল থেকে ফোন দিচ্ছি, কিন্তু তোমার ধরার কোনো খবর নেই। আসলে জানো, অফিসে অনেক কাজ, তাই ফোনটা ধরতে পারিনি। প্লিজ তুমি রাগ করো না। এখন বলো কি করো? দুপুরের খাবার খেয়েছো? আমি মনে মনে বললাম, আর কিছুদিন অপেক্ষা করো মারিয়া, শুধু আমার সন্তান দুনিয়ায় আসুক, তারপর তোমাকে বাসা থেকে বের করে দিব। তখন দেখবে আপন মানুষকে কষ্ট দিলে কেমন লাগে। আচ্ছা ঠিক আছে, আমি ভালো আছি। খাবার খেয়ে তোমাকে ফোন দিছি। তুমি এখন কি করো? খাবার খেয়েছো তুমি? মাত্র খাবার খেয়েছি। ভাবছি তোমাকে ফোন দিব, কিন্তু তার আগেই তুমি ফোন দিছো। ও আচ্ছা, জীবন, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? তুমি আমার সাথে আগে থেকে কথা কম বলো। তুমি জানো না আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই চিন্তা হয়। কোথায় জানো, আমি তো তোমার সাথে প্রতিদিন কথা বলি। আর তুমি তো জানো, নিজেদের অফিস দেখাশোনা করি। অফিসে কাজ রেখে তো আর তোমার সাথে কথা বলতে পারি না। তোমাকে বুঝতে হবে। প্লিজ জীবন, তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে আমি না পেলে আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না। মারিয়ার কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। এত ভালোবাসা! হায় রে মারিয়া, তুমি তো জানো না এই ভালোবাসা বেশি সময় থাকবে না। আচ্ছা মারিয়া, তুমি আমাকে না দেখে কিভাবে ভালোবাসলে? তোমার রাসেল কি তোমাকে ভালোবাসে না? আরে, ও তো একটা হাতারাম। আমাকে ঠিকভাবে আদর করে না, সারাদিন কাজ নিয়ে পড়ে থাকে। আর আমি তোমাকে ভালোবাসি। তোমার কথা শুনে, তুমি অনেক সুন্দর করে কথা বলতে পারো। তোমার কথা শুনে আমি প্রেমে পড়ে গেছি। এবার আমি আপনাদেরকে বলি, রাফি মোবাইলে যেটা সেটিং করেছে সেটা দিয়ে কথা বললে কথাগুলো অনেক সুন্দর শোনা যায়। কোনো মেয়ে এমন কথা শুনলে প্রেমে পড়ে যাবে। বাস্তবে কি চিটিং করছে এটা আমি বলতে পারবো না। আমার মোবাইল সম্বন্ধে এত ধারণা নেই। আমি আজ প্রথম দেখলাম কোনো মেয়ে আমার কথা শুনে এবং না দেখে প্রেমে পড়তে। কিন্তু আমি যদি কালো হই তাহলে কি তুমি আমাকে ভালোবাসবে? যে ছেলের ভয়েস এত সুন্দর, সে দেখতে কখনো খারাপ হবে না। আমি তোমাকে ভালোবাসি, তোমার চেহারা কেনা। তুমি কালো হলেও তো মানুষ। বাহ বাহ, এত ভালোবাসো আমাকে। ঠিক আছে, আমি তোমার সাথে পরে কথা বলবো। আমার হাতে কিছু কাজ আছে। মারিয়া ঠিক আছে বলে ফোনটা কেটে দিল। মারিয়া একটা ছেলেকে না দেখে ভালোবেসে ফেলেছে। এই ভালোবাসা বেশি দিন থাকবে না, শুধু চোখে জল পড়বে। তোমাকে আমি এত কষ্ট দিব, এমন কাজ আর কখনো করবে না। তারপর বাসায় ফোন দিয়ে আম্মু আর রাইসার সাথে কিছুক্ষণ কথা বললাম। তাদের সাথে কথা বলে আমার মোবাইল থেকে মারিয়াকে ফোন দিলাম, কিন্তু সে ফোন ধরছে না। তাই আর বেশি কল দেই নাই। দেখতে দেখতে রাত 12টা বেজে গেছে। আমরা সবাই কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। প্রধান সবকিছু পাঠিয়ে দিছে, সাথে একজন ইলেকট্রিশিয়ানকে পাঠিয়েছে। 30 মিনিট পর কলেজের সামনে চলে আসলাম। দারোয়ান দেখে আরেকজন। ওই দারোয়ান মনে হয় রাতের ডিউটি করে না। এই দারোয়ানটা বসে বসে ঘুমাচ্ছে। আমরা দারোয়ানের মুখে একটা রুমাল ধরলাম, যেটাই আমরা অজ্ঞান করার ওষুধ মিশিয়ে আনছি। দারোয়ানকে চেয়ারে বসিয়ে দিয়ে আমাদের কাজ শুরু করে দিলাম। প্রায় 1 ঘন্টা লেগে গেল কাজ শেষ করতে। তারপর সবাই বাসায় ফিরে আসি। বাসায় এসে আমার রুমে সবকিছু চ্যাটিং করি। তারপর সবাই চলে গেছে।
আমি বসে বসে দেখতে লাগলাম। হঠাৎ কলেজের গেটে গিয়ে দেখি একটা লোক ভিতরে ঢুকতে আসছে, কিন্তু চেহারা ভালো করে দেখা যাচ্ছে না, কারণ সে অন্ধকারে আছে। তারপর ভিতরে সিসি ক্যামেরায় দেখতে লাগলাম। লোকটা একটু আলোতে আসার পর যাকে দেখলাম তাকে দেখে পুরো অবাক হয়ে গেলাম। সে আর কেউ নয়, রনি। কিন্তু রনি এত রাতে কলেজের ভিতরে কি করে? তার মানে এই খুনের ভিতরে রনির হাত আছে। তাহলে এখন আমাদের রনিকেও ফলো করতে হবে। প্রায় 20 মিনিট পর রনি বের হয়ে চলে গেল। চোখে অনেক ঘুম, তাই বসে না থেকে ঘুমিয়ে পড়লাম। সকালে একজন সেনা সদস্য এসে ডেকে তুললো। তারপর ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে আসলাম। একটা রেস্টুরেন্ট থেকে নাস্তা করে কলেজে চলে গেলাম। কলেজের গেটে গিয়ে দেখি দারোয়ান মোবাইলে কথা বলছে। আমি ওর দিকে না তাকিয়ে ভিতরে চলে গেলাম। হঠাৎ কে যেন পিছন থেকে আমার ঘাড়ে হাত দিল। আমি ওর দিকে তাকিয়ে দেখলাম একটা ছেলে। তখন আমি ওই ছেলেটাকে বললাম, কি ব্যাপার, তুই আমার ঘাড়ে হাত দিয়েছিস কেন? কে তুই? তোর বাসা কোথায়? তখন ছেলেটি আমার কলার ধরে বলল, আমি কে? এটা কলেজের সবাই চিনে। তুই মনে হয় নতুন এসেছিস, তাই আমাকে চিনতে পারিস নাই। আমি এই এলাকার এমপির ছেলে, নাম আকাশ। সবাই আমাকে ভাই বলে ডাকে, তাই তুইও আমাকে ভাই বলে ডাকবি। তা না হলে কলেজ থেকে বের করে দিব। এই কলেজের এবং পুলিশ আমার কিছুই করতে পারবে না। এটা বলার সাথে সাথে আমি আকাশের গালে ঠাস করে 2টা থাপ্পড় মেরে দেই। কলেজের সবাই আমার দিকে তাকিয়ে আছে। আকাশ আমার হাতে থাপ্পড় খেয়ে ছিটকে গেল। তখন সে আমাকে মারতে আসলে ইচ্ছে মতো তাকে মারতে থাকি। তখন সে আমার কাছ থেকে ছুটে বাহিরে চলে গেল। আর যাওয়ার সময় বলে গেছে আমি যেন কলেজে থাকি। কিছুক্ষণ পর রনি আমার কাছে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। তারপর আমি রনিকে সব খুলে বলি, কিন্তু রনির দিকে তাকিয়ে দেখি চোখ দুটো লাল হয়ে আছে। রনি আমাকে বলল, তোর কাজটা ঠিক করা হয়নি, কারণ আকাশ এমপির লোক। কারণ এমপির কথাই এই কলেজ চলে। কোনো ছাত্রছাত্রী কিছু বলতে পারে না। আল্লাহ জানে আকাশ তোর আজকে কি করবে। তুই বাসায় চলে যা, আকাশ লোক নিয়ে এসে পড়বে। আমি দেখি ওই এমপির ছেলে আমার কি করতে পারে। ক্ষমতা দেখিয়ে মানুষের উপর অন্যায়ভাবে অত্যাচার করে যাবে, এটা আমি দাঁড়িয়ে দেখব? তার আগে বল, তোর চোখটা লাল হয়ে আছে কেন? আসলে আজকে সকালে চোখে কি যেন পড়েছে, তাই লাল হয়ে আছে। ওইসব কথা থাক, তোর ভালোর জন্য বলছি, তুই চলে যা। আমি রনিকে আর কোনো কথা বলতে না দিয়ে ক্লাসে নিয়ে আসলাম। আর আপনাদের আরেকটা কথা বলি, আমি যখন আকাশকে মারতে আসি তখন কলেজের গেট থেকে সেনা সদস্য ভিতরে আসতে চাইলে আমি হাতের ইশারা করি। কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসলো। স্যারের সাথে প্রিন্সিপাল স্যার ঢুকলো। আমার সামনে এসে ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে বলতে লাগলো, তোর সাহস কি করে হয়? তুই এমপির ছেলের গায়ে হাত তুলেছিস? তুই এখনই কলেজ থেকে বেরিয়ে যা, তা না হলে ওই এমপি তোকে মেরে ফেলবে। স্যার আমরা কি অন্যায় প্রতিবাদ করতে পারবো না? এভাবে তারা ক্ষমতা দেখিয়ে মানুষের উপর অন্যায় অত্যাচার করবে, তা কি আমরা চেয়ে চেয়ে দেখবো? এই কলেজে আসার পর শুনি কারা জানি একটা একটা করে মেয়েকে মেরে কলেজের ভিতরে ফেলে যায়, কিন্তু পুলিশ তাদের ধরতে পারছে না। এইভাবে যদি চলে তাহলে তো নিজের বোনকে বাহিরে একা একা ছাড়া যাবে না। আপনার মেয়েকে যদি এভাবে মেরে ফেলে আপনি কি বসে থাকবেন? প্রিন্সিপাল স্যার আমার কথা শুনে চোখ গরম করে বলল, তোকে এত কথা বলতে বলেছি? তোকে বলেছি কলেজ থেকে বেরিয়ে যেতে, তা না হলে এমপির লোক তোকে এসে মেরে ফেলবে। যা নিয়ে বাঁচতে চলে এখনই চলে যা। হঠাৎ একটা পুলিশ এসে ক্লাসে ঢুকে আমার কলার ধরে বাহিরে নিয়ে যায়। বাহিরে এসে দেখি অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে আছে। আমাকে সোজা গাড়িতে উঠিয়ে নিয়ে গেল। গেট দিয়ে গাড়ি বের হওয়ার পর সেনা সদস্য এগিয়ে আসতে চাইলে আমি হাতের ইশারায় বললাম প্রধানকে ফোন দিয়ে বলতে। হঠাৎ গাড়ি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায়। ওসি দৌড়ে এসে আমার হাতের তালা খুলে দেয় এবং আমাকে বলল, তুই কে সেটা আমি জানি না, তোকে অ্যারেস্ট করার পর ওপর থেকে কল আসলো, তাই তোকে ছেড়ে দিলাম। আর যদি বাঁচতে চাস তাহলে এই এলাকা থেকে চলে যা। আমি ওসির কথা শুনে ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিলাম। সব পুলিশ আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি ওসির পিস্তল নিয়ে ওর মাথায় ধরি। ওসি সবাইকে হাতের ইশারায় সামনে আসতে মানা করছে। আমি ওসিকে একটু সাইডে নিয়ে পকেট থেকে আমার কার্ডটা বের করে দেখালাম। ওসির সাথে সাথে আমার পায়ে পড়ে গেল। তখন ওসি বলল, স্যার আমার ভুল হয়ে গেছে, আমি জানতাম না আপনি একজন আর্মি অফিসার, জানলে কখনো আপনাকে ধরতে আসতাম না। প্লিজ স্যার আমাকে মাফ করে দেন। আমি তোকে মাফ করে দিছি। আর একটা কথা, আমি যে আর্মি অফিসার এটা যেন কেউ জানতে না পারে। যদি কেউ জানে তাহলে ওই দিন তোর শেষ দিন। আর তোর সাথে পুলিশগুলো যেন জানতে না পারে। তোর মোবাইল নাম্বার দে। তারপর ওসির নাম্বার নিয়ে একটা সিএনজি নিয়ে বাসায় চলে আসলাম। আসার সময় পুলিশ আমাকে ধরতে আসলে ওসি হাতের ইশারায় বলে আমাকে ছেড়ে দিতে। বাসায় আসার পর দুপুরে খাবার খেয়ে একটা প্ল্যান করি। প্রিন্সিপাল স্যার, দারোয়ান এবং রনিকে ধরবো, কারণ আমি জানি এসব খুনের সাথে এরা সবাই জড়িত আছে। আগে সর্বপ্রথম প্রিন্সিপাল স্যারকে ধরবো, এরপর দারোয়ানকে, লাস্টে রনিকে ধরতে হবে। আমার মনে হয়
এদের মেইন গুরু এমপি এবং তার ছেলে আকাশ। রাতে একজন একজন করে ধরবো। হঠাৎ আমার পাশের মোবাইলটা বেজে উঠলো। তাকিয়ে দেখি মারিয়া ফোন দিছে। তখন মারিয়া বলল, কি ব্যাপার জীবন, তুমি আমাকে সকাল থেকে ফোন দাওনি কেন? আমি সেই সকাল থেকে তোমার ফোনের আশায় বসে আছি। তুমি গতকাল বলেছো অফিসে অনেক কাজ, আর তোমাকে ফোন দেই নাই, তাই তোমাকে ফোন দেই নাই। কিন্তু আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না, তাই এখন ফোন দিলাম। মারিয়ার কথা শুনে আমি বললাম, মারিয়া, অফিসে একটা বড় ডিল পেয়েছি, তাই কাজের চাপ বেড়ে গেছে। তুমি প্লিজ রাগ করো না। ডিলটার কাজ শেষ হলে আগের মতো ফ্রি থাকবো। ঠিক আছে, তা কি করো? খাবার খেয়েছো? বাসার সবাই কেমন আছে? আমি মাত্র খাওয়া দাওয়া করে কেবিনে আসলাম। আর বাসার সবাই ভালো আছে। তা তুমি কি করো? খাবার খেয়েছো? আমি খাওয়া দাওয়া করে তোমাকে ফোন দিছি। আমার না কেমন জানি লাগছে। বাচ্চা হলে বুঝি শরীর খারাপ হয়? আমার পেটটা দিন দিন বাড়ছে। বাচ্চা হলে এরকম হয়, তবে নিজের খেয়াল রাখবে, তা না হলে বাচ্চা এবং তোমার সমস্যা হবে। তোমার কিছু হলে আমি বাঁচবো কাকে নিয়ে? এ কথাটা বলার কারণ, তাহলে মারিয়া নিজে যত্ন নেবে, তাই বললাম এই কথা। মারিয়ার কিছু হলে আমার দুঃখ নেই, আমার সন্তানের যেন কিছু না হয়। ঠিক আছে, এখন থেকে আমি নিজের খেয়াল রাখবো। তুমি শুধু আমার পাশে থেকো। সন্তান দুনিয়া আসার পর আমি তোমার কাছে চলে আসব। ঠিক আছে, নিজে যত্ন নিও। আমি সবসময় তোমার পাশে আছি। ওকে, ভালো থেকো। আল্লাহ হাফেজ। মারিয়া আল্লাহ হাফেজ বলে ফোন কেটে দিল। আজকে আমার একটু শান্তি লাগছে, কারণ মারিয়া এখন থেকে নিজের খেয়াল রাখবে। আগে তেমন গুরুত্ব দিত না। তো যাই হোক, আমি বাসায় রাইসার মোবাইলে ফোন দিলাম। রাইসা ফোন ধরার পর আমি বললাম, কি রে, কেমন আছিস? আম্মু কেমন আছে? খাবার খেয়েছিস? আমরা ভালো আছি। খাবার খেয়ে মাত্র রুমে আসলাম। তুই কেমন আছিস ভাইয়া? কবে বাসায় আসবি? আমি ভালো আছি। খাবার খেয়ে রুমে এসে তোর কাছে ফোন দিলাম। আর ভাইয়া আসতে আরো কিছুদিন সময় লাগবে। তোর ভাবি তোদের কাছে ফোন দিছে? না ভাইয়া, ভাবি তেমন ফোন দেয় না। আমি ফোন দিলে বেশিরভাগ বিজি পাই, পরে আর তেমন ফোন দিই না। আমি জানি তোর সাথে কথা বলে। আমি মনে মনে বললাম, রাইসা তোর ভাবি আগের মতো নেই, ও অনেক পাল্টে গেছে। তাই রাইসাকে বললাম, তোর ভাবি আমার সাথে কথা বলে, তার নাকি শরীর খারাপ লাগছে, তাই বললাম ওষুধ ঠিক মতো খেতে। তা আম্মু কোথায়? তোর পড়ালেখা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো চলছে ভাইয়া। গার্ড প্রতিদিন আমাকে কলেজে দিয়ে আসে এবং আসার সময় নিয়ে আসে। আজ কলেজে যায়নি, শরীরটা ভালো লাগছে না। আম্মু খাবার খেয়ে রুমে শুয়ে আছে। এখন কি দিব? না থাক, পরে কথা বলবো। আম্মুর খেয়াল রাখিস, নিজের শরীরের যত্ন নিস। ভাইয়া যে কাজে আসছি সেটা শেষ হলে বাসায় চলে আসবো। তারপর আরো কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। দেখতে দেখতে রাত এখন 10টা বাজে। এই এলাকায় সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, কারণ কয়দিন পর পর কলেজে মেয়ের লাশ মিলে, তাই সবাই ভয়ে বাসা থেকে বের হয় না। আমরা এখন প্রিন্সিপাল স্যারের বাসা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছি। প্রিন্সিপাল স্যার বের হলে তাকে কিডন্যাপ করে একটা গোডাউনে নিয়ে যাব, কারণ গোডাউন আমরা আগে ঠিক করে রেখেছি। প্রায় 30 মিনিট পর দেখি প্রিন্সিপাল স্যার বাসা থেকে বের হলো, তবে তার সাথে একজনকে দেখে অবাক হয়ে গেলাম। এখন আমরা আরো শিওর হলাম সে আর কেউ নয়, সে হচ্ছে। প্রায় 30 মিনিট পর দেখি প্রিন্সিপাল স্যার বাসা থেকে বের হলো, তবে তার সাথে একজনকে দেখে অবাক হয়ে গেলাম। এখন আমরা আরো শিওর হলাম সে আর কেউ নয়, সে হচ্ছে রনি। প্রিন্সিপাল স্যারের বাসার সামনে একটা গাড়ি আছে। প্রিন্সিপাল স্যার আর রনি বাসা থেকে বেরিয়ে যেই না গাড়িতে উঠতে যাবে, তখন আমরা ওদের দুজনের নাকে রুমাল ধরলাম। সাথে সাথে দুজনে অজ্ঞান হয়ে গেল। তারপর আমাদের গাড়িতে দুজনকে উঠিয়ে গোডাউনে নিয়ে আসলাম। গাড়ি থেকে দুজনকে কোলে করে নামিয়ে ভিতরে নিয়ে গেলাম। 2টা চেয়ারে তাদেরকে বেঁধে ফেললাম। তারপর ওদের মুখে পানি মারলাম। সাথে সাথে দুজনেই চোখ খুলল। চোখ খুলে আমাকে এবং আমার সাথে লোকগুলোকে দেখে প্রিন্সিপাল স্যার বলল, তুই আমাদের এখানে ধরে আনছিস কেন? কে তুই, আর তোর সাথে এরা কে? আমি প্রিন্সিপাল স্যারের কথা শুনে হাসতে হাসতে বললাম, কি স্যার, অবাক হচ্ছেন তাই না? আপনাদের এখানে কেন ধরে আনছি তাই তো ভাবছেন? কলেজে প্রতিদিন যে মেয়ের লাশ পাওয়া যায় এবং তাদের সাথে কে জড়িত আমাকে বলতে হবে। আমার কথা শুনে রনি বলল, রাসেল, তুই এটা কি বলছিস? আমরা জানবো কি করে এই খুনির ভিতরে কারা জড়িত? তুই তো জানিস আমি তোর বন্ধু, একসাথে কলেজে পড়ি। আর প্রিন্সিপাল স্যার তো কিছুই জানে না। আমি ঠাস করে রনির গালে একটা থাপ্পড় মেরে দিয়ে বললাম, তোর সাহস তো কম নয়, আমাকে তুই করে বলছিস? তুই আমাকে চিনিস? আমি হচ্ছি বাংলাদেশ আর্মি অফিসার, আর সাথে যাদের দেখছিস তারা সবাই সেনা সদস্য। আমি তোর থেকে অনেক বড়। তোকে বলছি না আমাকে আপনি করে বলতি? কিন্তু তুই না বলছিস গ্রাম থেকে এসেছিস, তোদের কলেজে পড়াশোনা ঠিক মতন হয় না? আপনার কাছে মিথ্যা বলেছি। কিছুদিন আগে আমাদের প্রধান আমাকে জানায় আপনার কলেজে নাকি প্রতিদিন একটা করে মেয়ের লাশ পাওয়া যায়, কেউ খুনিদের বের করতে পারছে না, তাই প্রধান আমাকে পাঠায় এখানে। আমি আপনার কলেজে ঢুকছি যাতে খুনিদেরকে বের করতে পারি।
কিন্তু এই খুনের সাথে আমাদের সম্পর্ক কি? আমরা তো কিছুই জানি না। তোকে আমি সন্দেহ করি নাই, কিন্তু একদিন রাত 1টার সময় তোকে কলেজের গেটে দেখি, এবং যেদিন এমপির ছেলে আকাশকে মারছি ওই দিন তোর চোখ লাল হয়েছিল। তারপর থেকে সন্দেহ করছি। আর স্যারের রুমের পাশে কি প্রতিদিন কার সাথে কথা বলে, কি কথা বলে, এগুলো শুনতাম। এরপর থেকে স্যারকে সন্দেহ হয়। আর আমরা কলেজের চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি। তার মানে তুমি একজন আর্মি অফিসার হয়ে কলেজের ছদ্মবেশে ঢুকেছো? আর বিশ্বাস করো, আমরা এসবের কিচ্ছু জানি না। শরীরের উপর কয়টা পড়লে সব সত্যটা বেরিয়ে আসবে। তাই বলছি, এই মেয়েগুলোকে কোথায় থেকে নিয়ে আসিস, এবং তোদের নেতাকে কার কথায় এই মেয়েগুলোকে মারছিস? আপনি বিশ্বাস করুন, আমরা এইসবের কিছুই জানি না। কে বা কারা কলেজের মেয়ের লাশ এনে ফেলে যায়। বুঝেছি, তোরা সোজা কথাই বলবি না, তাহলে এখন আঙ্গুল বাঁকা করতে হবে। এই আমার বক্সটা নিয়ে আয় তো। আমার কথা শুনে সেনা সদস্য বক্সটা নিয়ে আসলো। তারপর আমি বক্স থেকে একটা প্যারাক এবং একটা হাতুড়ি বের করলাম। তারপর রনি এক হাতের তালুতে হাতুড়ি দিয়ে প্যারাকটা ঢুকিয়ে দিলাম। রনি চিৎকার করে কান্না করতে লাগলো। স্যার, রনির এটা দেখে গলা শুকিয়ে গেল। আমি সেনা সদস্যকে বললাম ওদের মুখে কাপড় ঢুকিয়ে দিতে, যাতে তাদের কান্না বাহিরে না যায়। সেনা সদস্য তাই করলো। তারপর আরেকটা প্যারাক বের করে স্যারের হাতে মেরে দিলাম। স্যারও চিৎকার করে কান্না শুরু করে দিছে। তারপর আমি ওদেরকে বললাম, এখনো সময় আছে, তোদের দলনেতাকে কার কথায় তোরা এসব খুন করছিস? কিন্তু ওরা মাথা নাড়িয়ে বলছে তারা জানে না। আমি আবার 2টা প্যারাক নিয়ে বাকি 2 হাতে মেরে দিলাম, কিন্তু তারপরেও বলছে না। মেজাজ পুরো খারাপ করে দিল। গানটা বের করে তাদের কপালে ধরলাম। এবার দেখি মাথা নাড়ালো, তাই ওদের মুখে কাপড় শুটিয়ে দিলাম। এবার আমি বললাম, বল কে তোদের দলনেতা, কার কথায় এসব খুন করছিস, আর মেয়েগুলো কে কোথায় থেকে নিয়ে আসছিস, এবং তাদেরকে কেন মারছিস? আমি আমার সেনা সদস্যকে ভিডিও করতে বললাম। তারা মোবাইলটা বের করে ভিডিও করতে লাগলো। তখন প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, বিশ্বাস করো, আমি আর রানী একটা খুনও করি নাই। এসব খুন এমপি এবং তার ছেলে আকাশ মিলে করেছে, এবং সাথে এমপির লোক ছিল। তবে সাথে আমাদের কলেজের দারোয়ান থাকে। প্রতিদিন রাতে এমপির লোক একটা একটা করে মেয়ের লাশ নিয়ে আসে। তখন আমি, রনি এবং দারোয়ান মিলে কলেজের মাঠে রেখে দিই। কিন্তু মেয়েগুলোকে বা কেন মেয়েগুলোকে মেরেছে সেটা বলতে পারবো না। আমরা শুধু টাকার জন্য এসব করেছি। আমাদের মোটা অঙ্কের টাকা দিত। প্রিন্সিপাল স্যারের কথা শেষ হতেই রনি বলল, আমরা অনেক গরিব, ঠিকভাবে কলেজের টাকা দিতে পারি না। তারপর প্রিন্সিপাল স্যার আমাকে এসব কাজে জড়ায়। আমিও টাকার জন্য প্রিন্সিপাল স্যারের সাথে কাজ করতে থাকি। এখন আল্লাহ দিলে আমাদের পরিবার অনেক সুখে আছে। টাকার জন্য হারাম কাজে জড়িয়ে পড়লে এখন বলো, এমপি এবং তার ছেলে কেন এসব মেয়েদেরকে মারছে? এটার খবর কার কাছে পাবো? আমার কথা শুনে প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, এটা একমাত্র দারোয়ান বলতে পারবে, কারণ এমপির ছেলে এবং তাদের লোকদের সাথে তারা সব সময় কথা বলে। কারণ কলেজে কে আসলো এবং কলেজের গেটের বাইরে থেকে কাউকে সন্দেহ হয় কিনা সবকিছু তাদের কাছে থাকে। ঠিক আছে, তোদের কথা যদি সত্যি হয় তাহলে তোদেরকে ছেড়ে দিব। যদি জানতে পারি তোরা 2জন এই খুনের সাথে জড়িত, তাহলে তোদেরকে বাঁচিয়ে রাখবো না, কথাটা মনে রাখিস। তারপর ওদের হাত থেকে পেরাক তুলে ফেললাম। একজন সেনা সদস্যকে বললাম ডাক্তার নিয়ে আসতে, আর সাথে খাবার নিয়ে আসতে রেস্টুরেন্ট থেকে। একজন সেনা সদস্য চলে গেছে ডাক্তার আর খাবার আনতে। কিছুক্ষণ পর সেনা সদস্য ডাক্তার নিয়ে আসলো। হাসপাতাল কাছে থাকার কারণে সময় বেশি লাগে নাই। ডাক্তার তাদের হাতে ব্যান্ডেজ করে দিল। একজন সেনা সদস্যকে বললাম তাদের খাবার খাইয়ে দিতে। আমি ডাক্তারকে নিয়ে গোডাউন থেকে বেরিয়ে আসলাম, আর সেনা সদস্যকে বলে আসলাম গোডাউনে থাকতে। আমি বাসায় যাচ্ছি। ডাক্তারকে বললাম এটা যেন কেউ না জানে, যদি কেউ জানে তাহলে ওকে দুনিয়ায় বাঁচিয়ে রাখবো না। ডাক্তার ভয়ে ভয়ে বলল সে কাউকে কিচ্ছু বলবে না। ডাক্তারকে হাসপাতালে দিয়ে বাসায় আসার সময় রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে চলে আসলাম। কালকে দারোয়ানকে ধরবো। বাসার ভিতরে ঢুকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় গিয়ে বসলাম। আমার মোবাইল পকেট থেকে বের করে দেখি কোনো ফোন আসে নাই। এবার বারিশের নিচ থেকে রাফির ফোনটা বের করে দেখি অনেকগুলো কল এসেছে, সবগুলো মারিয়া দিছে। হ্যাঁ রে, বউ হয়ে স্বামীর কাছে ফোন না দিয়ে বয়ফ্রেন্ডকে ফোন দেয়। আমি মারিয়াকে আমার মোবাইল থেকে ফোন দিলাম, কিন্তু সে ধরল না। তাই এবার রাফির মোবাইল থেকে দিলাম। মারিয়া রাফির মোবাইল থেকে ফোন দেওয়ার সাথে সাথে ধরে ফেললো। তখন মারিয়া বলল, কি ব্যাপার, তোমাকে এতগুলো ফোন দিছি, তুমি ফোন ধরলে না কেন? তুমি জানো আমার না অনেক চিন্তা হয়েছে তোমার জন্য। তোমার কিছু হয়ে গেল না তো?
কোথায় ছিলে তুমি? মারিয়ার কথা শুনে রাগে মাথাটা গরম হয়ে গেছে। রাফি ছাড়া অন্য কেউ হলে তো এতক্ষণে ওই ছেলের কাছে চলে যেত। আমি এমন মেয়েকে ভালোবেসে বিয়ে করেছি যে কিনা স্বামী এবং পেটে বাচ্চা রেখে এসব করছে। আমি নিজেকে শান্ত করে বললাম, আসলে অফিসে প্রজেক্টের কাজ করতেছিলাম, যত তাড়াতাড়ি শেষ করতে পারবো তত বেশি ওপরে উঠতে পারবো, তাই মোবাইলটা সাইলেন্ট করে রেখেছি। এখন কি করো তুমি? খাবার খেয়েছো? তোমার শরীরের কি অবস্থা? তোমার চিন্তায় খাওয়া দাওয়া করতে মন চাইছে না, কিন্তু আম্মুর জোরাজোরিতে হালকা কয়েকটা খাবার খেয়ে রুমে এসে শুয়ে তোমাকে ফোন দিতে লাগলাম। আমাকে নিয়ে তো চিন্তা করো না, নিজের শরীরের যত্ন নিও, কারণ তুমি এখন প্রেগনেন্ট। যদি শরীরের যত্ন না নাও তাহলে বাচ্চার সাথে তোমার সমস্যা হতে পারে। আমার কাজটা শেষ হলে তো তোমার সাথে সবসময় কথা বলবো। ঠিক আছে, এখন থেকে তোমাকে নিয়ে চিন্তা করব না, নিজের শরীরের যত্ন নিব। তো বলো, খাবার খেয়েছো? তা এখন কি করো? অফিস থেকে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে তোমাকে ফোন দিলাম, তারপর আরো কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোডাউনে চলে গেলাম। গোডাউনে গিয়ে দেখি প্রিন্সিপাল আর রনি চেয়ারে ঘুমিয়ে আছে। সেনা সদস্য আমাকে দেখে সামনে এসে স্যালুট দিয়ে সালাম করলো। আমি প্রিন্সিপাল ও রনিকে রেখে সেনা সদস্যকে নিয়ে বাহিরে চলে আসলাম। আমাদের গোডাউনটা এমন জায়গায় কেউ ওদের খুঁজে পাবে না। তারপর সেনা সদস্যকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে নাস্তা করলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। দারোয়ানের ডিউটি শেষ হয় রাত 8টা বাজে। আমরা কলেজ গেট থেকে কিছুটা দূরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। দারোয়ান ডিউটি শেষ করে রাস্তা দিয়ে হেঁটে বাসায় যাচ্ছে। যে দারোয়ান একটা নিরিবিলি জায়গায় চলে এসেছে, তখন আমি গিয়ে দারোয়ানের মুখে রুমাল ধরলাম। দারোয়ান সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। দারোয়ানকে গাড়িতে উঠিয়ে গোডাউনে নিয়ে আসলাম। গোডাউনে এনে চেয়ারে বেঁধে ফেললাম। দারোয়ানের মুখে পানি মেরে জ্ঞান ফিরিয়ে আনলাম। দারোয়ান চোখ খুলে যখন আমাকে আমার সাথে সেনা সদস্য এবং স্যার আর রনিকে দেখে বলল, তুই আমাকে এখানে ধরে এনেছিস কেন? আর প্রিন্সিপাল স্যার এবং রনিকে ধরে এনেছিস কেন? কি করেছি আমরা? এখনো বুঝতে পারিস নাই কেন ওদের এবং তোকে ধরে এনেছি? আমি সত্যটা জেনে গেছি। এবার বল, এমপি এবং তার ছেলে এতগুলো মেয়েকে কেন মারছে? কি কারণে মারছে? আর মেয়েগুলোকে কোথায় থেকে নিয়ে আসছে? আমার জীবন থাকতে আমি কখনো বলবো না। তোকে বলে দিলে আমাকে এবং আমার পরিবারকে মেরে ফেলবে। তুই যদি আমাকে না বলিস তাহলে আমি তোকে মেরে ফেলবো। এখন তুই সত্যিটা না বললে সমস্যা নেই। আমরা তো মেইন খুনিকে পেয়ে গেছি। তোর কাছে শুধু জানতে চেয়েছি কেন মেয়েগুলোকে মারছে, এর থেকে বেশি কিছু না। কিন্তু দারোয়ান কিছুই বলছে না। তারপর প্রিন্সিপাল স্যার এবং রনিকে যে থেরাপি দিছি, দারোয়ানকেও সেই থেরাপি দিতে লাগলাম, কিন্তু দারোয়ান কিছুই বলছে না। তখন গানটা বের করে দারোয়ানের কপালে ধরলাম। তারপর দারোয়ান বলতে লাগলো, আমাকে মারিস না, আমি বলতেছি এটা এমপি এবং তার ছেলের ধান্দা। তারা বড়লোক দেখে দেখে তাদের মেয়েদের কিডন্যাপ করে এবং তাদের কাছে টাকা দাবি করে। যারা টাকা দেয় তাদের মেয়েকে ছেড়ে দেয়, এবং যারা টাকা দেয় না তাদের পুলিশের ভয় দেখায়, তাদের মেরে ফেলে। তারপর সে মেয়েগুলোর লাশ আমাদের কাছে দেয়। আমরা রাতে কলেজের মাঠে ফেলে রাখি, পরে পুলিশ এসে নিয়ে যায়। এই কাজে আমাদের টাকা দেয়। আমি দারোয়ানের কথা শুনে বুঝলাম তাহলে এমপি এবং তার ছেলে মিলে বড়লোকদের ব্ল্যাকমেইল করে। এতক্ষণ দারোয়ানের সবকিছু ভিডিও করা হয়েছে। আমি সেনা সদস্যকে বললাম, তোমরা থাকো, আমি বাসায় যাচ্ছি। তারপর গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। আসার সময় রাতের খাবার খেয়ে আসছি। রুমে ঢুকে মোবাইলটা বের করে প্রধানকে ফোন দিলাম। প্রধান ফোন ধরার পর আমি বললাম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? আর ওদিকের কি খবর? কাউকে ধরতে পারছো? স্যার, আমরা যাদের সন্দেহ করছি তাদের ধরেছি এবং খুনিকে বের করে ফেলছি। এখন শুধু সময়ের অপেক্ষা। এই সব খুন করছে এমপি এবং তার ছেলে। তাহলে তাদের ধরো। ওদের ধরে সোজা সরকারের কাছে পাঠিয়ে দিবে, সরকার তাদের বিচার করবে। ঠিক আছে স্যার, কালকে এমপি এবং তার ছেলেকে ধরবো। আপনি রাতের ভিতরে আরো কিছু সেনা সদস্য পাঠিয়ে দেন। প্রধান ঠিক আছে বলে ফোনটা রেখে দিল। আর মারিয়াকে ফোন দিলাম না, কারণ আজকে দুপুরে তাকে ফোন দিয়ে বলে দিছি 2-3 দিন কাজে বিজি থাকবো, তাই তোমাকে কিছুদিন ফোন দিতে পারবো না। মারিয়া ঠিক আছে বলল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখি প্রধান একটা মেসেজ পাঠিয়েছে। মেসেজে বলল 5 গাড়ি সেনা সদস্য পাঠিয়েছে। মেসেজটা প্রায় 4 ঘন্টা আগে করছে। আমি আজকে ডিউটির পোশাক পরে বের হয়েছি। বাসা থেকে বাহিরে এসে দেখি মাত্র সেনা সদস্য এসে পৌঁছালো। আমাকে দেখে সবাই গাড়ি থেকে নেমে স্যালুট দিয়ে সালাম দিল। তারপর ওদেরকে নিয়ে এমপির বাসায় চলে গেলাম। সেনা সদস্য বাড়ির চারপাশে ঘেরাও করে রেখেছে যেন পালিয়ে যেতে না পারে।
এমপির লোক তাকে বাসার ভিতরে ঢুকে খবর দিল বাড়িতে সেনাবাহিনী এসেছে। এমপি এবং তার ছেলে বাসা থেকে বেরিয়ে আমার সামনে আসলো। আমাকে দেখে তার ছেলে অবাক হয়ে গেল। তখন আমি বললাম, কি মিস্টার, অবাক হয়ে গেলেন? আমাকে এভাবে দেখবেন তা কখনো ভাবতে পারেন নাই। স্যার, আপনারা আমার বাসায় কেন? আর আপনি আমার ছেলের সাথে এরকম ভাবে কথা বলছেন কেন? কি করছে আমার ছেলে? তখন আমি হাসতে হাসতে বললাম, শুধু তোর ছেলে না, সাথে তুইও আছিস, কারণ তুই আর তোর ছেলে খুন করছিস। এটা আপনি কি বলছেন? আমরা কাকে খুন করছি? আর আপনি জানেন কার সামনে দাঁড়িয়ে এবং কার সাথে কথা বলছেন? আমি এই এলাকার একজন এমপি। তুই একজন খুনি এমপি, বড়লোক বাবার মেয়েদেরকে কিডন্যাপ করে টাকা দাবি করিস। যারা দেয় তাদের মেয়েকে ছেড়ে দিস, এবং যারা টাকা দেয় না, পুলিশের ভয় দেখায়, তাদের মেয়েকে মেরে ফেলিস। তারপর লোক দিয়ে তাদের লাশ কলেজের মাঠে ফেলে রাখিস। কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করা ঠিক না। আমি আপনার নামে সরকারের কাছে আবেদন করব। এমপির কথা শুনে আমি মোবাইলটা বের করে দারোয়ান, প্রিন্সিপাল স্যার এবং রনির কথার ভিডিওগুলো দেখলাম। তারপর এমপি বলল, এইসব মিথ্যা কথা। এখানে আমাকে ফাঁসানো হচ্ছে। আমি এবং আমার ছেলে খুন করে নাই। আমি জানতাম তুই এমন কথাই বলবি, তাই তো গতকাল রাতে দারোয়ানের মোবাইলটা হাতে নিয়ে দেখতে থাকি। তখন একটা ভিডিও এবং কয়টা ছবি আসে। ভিডিওর মধ্যে তুই এবং তোর ছেলে একটা মেয়েকে ছুরি দিয়ে আঘাত করছিস। এটা দারোয়ান ভিডিও করছে। আর ছবিগুলো হলো তুই এবং তোর ছেলে যতগুলো মেয়েকে খুন করছিস তাদের সাথে ছবি। তখন আমি এমপিকে ছবি এবং ভিডিওগুলো দেখালাম। এমপির কথা আর বের হয় না, কথা বন্ধ হয়ে গেছে। এমপি এবং তার ছেলেকে ধরে গাড়িতে তুললো। তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আর ওইদিকে সেনা সদস্য, দারোয়ান, প্রিন্সিপাল স্যার এবং রনিকে নিয়ে ঢাকায় নিয়ে গেল। প্রায় 5 ঘন্টা পর আমরা ঢাকায় এসে পৌঁছে গেলাম। আমরা আদালতের সামনে চলে আসলাম। গাড়ি থেকে নেমে দেখি অনেক মিডিয়া চলে এসেছে। আমাকে দেখে সব মিডিয়া সামনে চলে আসলো। আমাকে নানান ধরনের প্রশ্ন করলো। আমি তাদের প্রশ্নের উত্তর দিয়ে ভিতরে চলে গেলাম। সরকারি লোক এসে এমপি এবং তার ছেলেকে ভিতরে নিয়ে গেল। আমার কাজ দেখে প্রধান, মেজর, কর্নেল তারা অনেক খুশি হয়েছে। তাদের সাথে কিছুক্ষণ কথা বলে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর রাইসা এসে দরজা খুলে দিল। রাইসার সাথে কিছুক্ষণ কথা বলে ভিতরে গেলাম। ভিতরে ঢুকে আম্মুর রুমে গেলাম। আম্মুর সাথে কথা বলে নিজের রুমে চলে আসলাম। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে সবার সাথে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে প্রধানের অফিসে যেতে লাগলাম, কারণ প্রধান সকালে ফোন দিয়ে বলেছে আসতে। প্রধানের অফিসের সামনে গিয়ে দেখি অনেক বড় করে একটা স্টেজ করেছে। সেখানে উপস্থিত আছে প্রধান, মেজর, কর্নেল আরো অনেকে। আমি অফিসারদের পাশে একটা সিটে গিয়ে বসলাম। তারপর প্রধান মাইকে যেটা বলল সেটা শুনে তো আমি তো অবাক হয়ে গেলাম। আমার এই কাজের জন্য আমাকে অফিসার থেকে মেজর বানিয়ে দেওয়া হলো। তারপর আমাকে স্টেজে যেতে বলল। আমি স্টেজে যাওয়ার পর প্রধান আমাকে মেজরের ব্যাচ পরিয়ে দিল। তারপর মাইকে কিছু কথা বললাম। আমাকে শপথ করা হয়েছে। এখন আমি আর্মি অফিসার থেকে মেজর হয়ে গেলাম। তবে আমাকে কিছু ট্রেনিং দিতে হবে। তো যাই হোক, আর কিছু এখন বলবো না, পরের পর্বে জেনে নিবেন, কারণ পরের পর্বে ঝড় তুফান আসবে। তাই সবাইকে বলছি, লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। প্রধানের অফিস থেকে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। রাইসা এসে দরজা খুলে দিল। রাইসা আমাকে দেখে বলল, কি রে ভাইয়া, আজকে তোকে অন্যরকম লাগছে কেন? মানে তোর পোশাক কেমন যেন চেঞ্জ হয়ে গেছে, কারণটা কি জানতে পারি? বলবো, আগে বলো আম্মু কোথায়? আম্মুকে ডেকে আনো, তারপর আম্মুর সামনে বলবো। আম্মু পাক ঘরে, তুই ভেতরে আয়, আমি আম্মুকে ডেকে আনছি। রাইসা চলে গেল আম্মুকে ডাকতে। আমি সিকিউরিটি গার্ডকে বললাম গাড়ি থেকে মিষ্টির প্যাকেটটা নিয়ে আসতে। প্রধানের অফিস থেকে আসার সময় মিষ্টি কিনে এনেছি। কিছুক্ষণ পর রাইসা আম্মুকে নিয়ে আমার সামনে আসলো। সিকিউরিটি মিষ্টি এনে দিয়ে গেছে। তখন আমি আম্মু আর রাইসার মুখে মিষ্টি দিয়ে বললাম, আম্মু, আমি আর্মি অফিসার থেকে এখন মেজর হয়েছি। সকালে প্রধান একটা অনুষ্ঠান করে আমাকে মেজরের ব্যাচ পরিয়ে দিল। এটা তো অনেক খুশির সংবাদ। যা শ্বশুর বাড়ি গিয়ে খবরটা দিয়ে আয়, আর কিছুদিন থেকে আয়। মারিয়া এখন অসুস্থ, তার পাশে থাকাটা তোর অনেক জরুরি। আম্মু, এখন যাব না, রাতে যাব, এখন একটু বিশ্রাম নিব। আম্মু ঠিক আছে বলে পাকঘরে চলে গেল। রাইসা তার রুমে চলে গেল। আমি দাঁড়িয়ে না থেকে নিজের রুমে চলে আসলাম। রাতে আম্মু আর রাইসাকে বলে শ্বশুর বাড়িতে রওনা দিলাম। মার্কেট থেকে মিষ্টি আরো নানান ধরনের ফল ইত্যাদি সামগ্রী নিয়ে গেলাম। আমার সাথে গার্ড আসতে চাইছে, কিন্তু আমি মানা করলাম। শ্বশুর বাড়ি এসে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম।
দারোয়ান আমার সাথে জিনিসগুলো নিয়ে এসেছে। কিছুক্ষণ পর শাশুড়ি দরজা খুলে দিল। তখন আমি বললাম, আসসালামু আলাইকুম। কেমন আছেন আম্মা? বাড়ির সবাই কেমন আছে? ভালো আছি, আর বাড়ির সবাই ভালো আছে। তোমার আম্মু আর রাইসা আর তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আম্মু আর রাইসা তারাও ভালো আছে। আব্বু কোথায়? ওনাকে দেখছি না যে। তোমার আব্বু হাসপাতালে আছে, আজকে নাকি একটা অপারেশন আছে, তাই আসতে। ও, তা মারিয়া কোথায়? ওকে তো দেখছি না। মারিয়া তার রুমে আছে, তুমি ভেতরে আসো, বাইরে দাঁড়িয়ে কথা বলবে। আমি ভিতরে ঢুকে শাশুড়ি আম্মুকে বললাম, আম্মু, একটা খুশির সংবাদ আছে। আমি আর্মি অফিসার থেকে এখন মেজর হয়েছি। এটা তো অনেক বড় খুশির সংবাদ, যাও মারিয়াকে সংবাদটা দিয়ে আসো। ঠিক আছে আম্মু। আর চাচা, এগুলো ভিতরে নিয়ে যান। দারোয়ান চাচা মিষ্টি আর ফলগুলো ভিতরে নিয়ে গেল। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠে মারিয়ার রুমের সামনে গেলাম। দরজা খোলা ছিল। আমি রুমের ভিতরে ঢুকে দেখি মারিয়া কাকে জানি ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু ঢুকতেছে না। আমি তো জানি মারিয়া জীবনকে ফোন দিচ্ছে, কিন্তু আমি তো ফোনটা বন্ধ করে এসেছি, তাই ফোন ঢুকছে না। আমি মারিয়াকে বললাম, মারিয়া কেমন আছো? কাজের চাপের জন্য তোমার সাথে ঠিকভাবে যোগাযোগ করতে পারি নাই। মারিয়া আমাকে দেখে মোবাইলটা বিছানায় রেখে দিল। তারপর আমাকে বলল, আরে তুমি কখন আসলে? আমি অনেক ভালো আছি। আম্মু আর রাইসা তারা কেমন আছে? আলহামদুলিল্লাহ, তারা ভালো আছে। তোমার শরীরের কি অবস্থা? ডাক্তারের কাছে গিয়েছিলে? গেছি। ডাক্তার বলেছে কোনো সমস্যা নেই, সব সময় নিজের খেয়াল রাখতে। তো তুমি কেমন আছো? আম্মুর কাছে শুনেছি তুমি নাকি একটা মিশনে গেছো, তা মিশনের কি খবর? আল্লাহর রহমতে মিশন কমপ্লিট করে এসেছি। খুনিদের সরকারের হাতে তুলে দিয়েছি। আর একটা খুশির সংবাদ আছে। খুশি সংবাদ? তা খুশির সংবাদটা কি একটু শুনি। আমার কাজ এবং সাহস দেখে প্রধান আমাকে এখন মেজর বানিয়ে দিছে। তবে আমাকে কিছুদিন ট্রেনিং দিতে হবে। কি সত্যি? তুমি এখন একজন মেজর? আমার অনেক ভালো লাগছে, তুমি এখন মেজর। এর ফাঁকে শাশুড়ি আম্মা ডেকে গেছে খাবার খাওয়ার জন্য। তখন মারিয়া আমাকে বলল, তুমি যাও ফ্রেশ হয়ে আসো, আমি নিচে যাচ্ছি। মারিয়া এ কথা বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে ঢুকে গেলাম। আমি ভাবতে লাগলাম, মারিয়া আমার সাথে এত ভালোভাবে কথা বলছে কেন? হয়তো আমাকে ফাঁসানোর জন্য। কিন্তু আমি মারিয়ার জালে ধরা দিব না। ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। নিচে এসে দেখি শাশুড়ি আম্মা আর মারিয়া আমার জন্য খাবার টেবিলে বসে আছে। আমি একটা চেয়ার টেনে বসলাম। মারিয়া আমাকে খাবার বেড়ে দিল। আমি খাবার খেতে লাগলাম। খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর মারিয়া রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে আমার পাশে এসে জড়িয়ে ধরল। মারিয়া আমাকে জড়িয়ে ধরাতে আমার অনেক বিরক্ত লাগছে। তাকে দেখলে মাথা গরম হয়ে যায়। কিন্তু সন্তানের জন্য এখন কিছু বলছি না। সন্তান দুনিয়ায় আসুক, তারপর আমার অত্যাচার শুরু হবে। মারিয়া আমাকে জড়িয়ে ধরে বলল, রাসেল, আমাকে একটু আদর করো, অনেক দিন হয়েছে তোমার আদর পাই না। মারিয়া, এখন আমার কাছে ভালো লাগছে না, পরে তোমাকে আদর করব। আরে আমি ওই আদরের কথা বলছি না, আমাকে এখন আদর করো, তোমারও এই ঠোঁটের স্বাদ নিতে চাই। তুমি কি আমাকে পাগল মনে করছো? আমি কি ওই আদর এখন করতে পারবো? আমি জানি তুমি কিসের কথা বলছো, তাই বললাম পরে করব। এখন আমার কাছে ভালো লাগছে না। ঠিক আছে, তোমাকে কিস করতে হবে না, আমি নিজেই করছি। বলতে দেরি আমার ঠোঁটের উপর আক্রমণ করতে দেরি করে নাই। প্রথমে জোরাজোরি করছি, কিন্তু পরে তার সাথে তাল মিলাতে লাগলাম। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিল। এরপর দুজনেই দুজনকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। দেখতে দেখতে 5টা মাস চলে গেছে। এখন আমি হাসপাতালের ভিতরে মারিয়ার কেবিনের সামনে দাঁড়িয়ে আছি। আজকে সকালে মারিয়ার ব্যথা উঠেছে। আমি তাকে হাসপাতালে নিয়ে আসলাম। সাথে শাশুড়ি আম্মা, আমার আম্মু এবং রাইসা আছে। তাদের ফোন দিয়ে আসতে বললাম। এই 5 মাসে আমি মারিয়ার সাথে জীবন হয়ে কথা বলে গেছি, কিন্তু মারিয়া আমার সাথে সামনাসামনি ভালো ব্যবহার করে গেছে। এর ভিতরে ট্রেনিং দেওয়া শেষ হয়ে গেছে। রাফির সাথে কথা বলেছি। আমি মনে করছি সন্তান জন্ম দেওয়ার পর তাকে নিয়ে চলে আসব, কিন্তু রাফি বলল সন্তান জন্ম হওয়ার পর মায়ের বুকের দুধ প্রয়োজন, তাহলে সন্তানের সমস্যা হবে। তাই এখন কিছু বলবো না। আরো 2-3 মাস পরে অত্যাচার শুরু করব। মারিয়াকে একটা শিক্ষা না দিলে হবে না। আমরা সবাই বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর একজন ডাক্তার বেরিয়ে আসলো। তখন আমরা ওনার সামনে গেলাম। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার, আমার মারিয়ার কি অবস্থা? ও ঠিক আছে তো? আর আমার সন্তান? আল্লাহর রহমতে আপনার একটা মেয়ে হয়েছে।
মা মেয়ে দুজনে সুস্থ আছে, আপনারা এখন দেখা করতে পারেন। ডাক্তার এই কথা বলে চলে গেল। আমরা সবাই কেবিনের ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি মারিয়ার পাশে আমার মেয়েকে শুয়ে রাখছে। মারিয়া মেয়েটার দিকে তাকিয়ে আছে। সবাই আমার মেয়েকে কোলে নিয়ে কপালে চুমু খেতে লাগলো। তারা সবাই কিছুক্ষণ মেয়ের সাথে এবং মারিয়ার সাথে কথা বলে বাহিরে চলে গেল। আমি গিয়ে মেয়েকে কোলে নিলাম। মেয়েটা পুরো মারিয়ার মতো হয়েছে। আমি মেয়ের কপালে চুমু খেলাম। তখন মারিয়া বলল, মেয়ে হওয়াতে তুমি খুশি হয়েছো। আমি চেয়েছিলাম তোমার মতো যেন একটা ছেলে হয়। আল্লাহ যেটা দিছে তাতেই আমি খুশি। আর মেয়ে হয়েছে তো কি হয়েছে, মেয়ে হচ্ছে ঘরের লক্ষ্মী। ঠিকই বলেছো। তা আমাকে বাসায় কবে নেওয়া হবে? আমার কাছে অনেক খারাপ লাগছে। সেটা বলতে পারবো না, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি বলে মেয়ের কপালে একটা চুমু দিয়ে কেবিন থেকে বেরিয়ে আসলাম। তারপর ডাক্তারের কাছে গিয়ে বললাম, মারিয়াকে কবে বাসায় নিয়ে যেতে পারবো? তখন ডাক্তার বলেছে 2 দিন পর নিতে হবে। দেখতে দেখতে 2 দিন চলে গেছে। এই 2টা দিন হাসপাতালে আমি মারিয়ার সাথে ছিলাম। মারিয়া আর আমি গাড়ি নিয়ে আমাদের বাসায় যেতে লাগলাম, মেয়েটা মারিয়ার কোলে। প্রায় আধা ঘন্টা পর বাসায় এসে পৌঁছে গেলাম। গাড়ি পার্কিং করে দুজনে গাড়ি থেকে নেমে বাসার ভিতরে গেলাম। কলিং বেল চাপ দেওয়ার পর আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু মারিয়ার কাছ থেকে মেয়েকে নিয়ে ভিতরে ঢুকে গেল। আমি আর মারিয়া ভিতরে ঢুকে রুমে চলে আসলাম। দেখতে দেখতে 3 মাস চলে গেল। আমাদের মেয়ের নাম রাখা হয়েছে মাহি আক্তার মাওয়া। সবাই মাওয়া নামে ডাকে। এখন সময় হয়ে গেছে মারিয়াকে কষ্ট দেওয়ার। মারিয়া এখন সব সময় আমার খেয়াল রাখে, মামার এবং আমার পরিবারের। কারণ মামা দুনিয়ায় আসার পরের দিন আমি মারিয়ার মোবাইলে একটা মেসেজ পাঠাই। মেসেজটা হলো, মিস মারিয়া, আপনি আমাকে ভুলে যান। আমি এতদিন আপনার সাথে প্রেমের অভিনয় করছি। আপনি ভাবলেন কি করে আপনার মতো একজন বিবাহিত মেয়ের সাথে প্রেম করব? আপনার লজ্জা থাকা উচিত। নিজের স্বামী রেখে এবং গর্ভে বাচ্চা রেখে অন্য ছেলের সাথে প্রেম করতে আপনার লজ্জা করে না? আপনাকে কিভাবে বিশ্বাস করব? যদি আমার থেকে ভালো কাউকে পান তাহলে আমাকে ছেড়ে চলে যাবেন। হয়তো আপনাকে কয়দিন ভোগ করে ছেড়ে দিবে। এখনো সময় আছে, ভালো হয়ে যান। স্বামী সংসার নিয়ে সুখে থাকেন। জীবনে এমন ভুল কখনো করবেন না। আশা করি বুঝতে পারছেন। আর কখনো আমাকে কল দিবেন না। আর দিলেও আমাকে পাবেন না, কারণ আজকের পর থেকে এই সিম ভেঙে ফেলবো। গুড বাই। এই ছিল মারিয়াকে দেওয়া মেসেজ। তারপর মোবাইলটা বন্ধ করে ফেলি। এরপর মারিয়া নিজের ভুল বুঝতে পেরেছে, তাই সবসময় আমার সেবা যত্ন করে। কিন্তু তাকে আমি একটা শিক্ষা দিব। বাসায় তাকে শিক্ষা দেওয়া যাবে না। তাই রাতে একটা প্ল্যান করছি, আমি মারিয়াকে নিয়ে কোথাও ঘুরতে যাব। ওখানে তাকে কষ্ট দিব। রাতে সবাই খাবার টেবিলে বসে খাবার খাচ্ছি। তখন আমি বললাম, আম্মু, আমি আর মারিয়া কিছুদিনের জন্য কোথাও ঘুরে আসি। তুমি কি বলো? ঘুরতে যাবি? এটা আমাকে বলতে হয়? তা কোথায় ঘুরতে যাবি সেটা ঠিক করেছিস? আমি চাই কিছুদিন সিলেট চা বাগান ঘুরে আসি। মারিয়া, তুমি কি বলো? তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমিও ওখানেই যাব। ভাইয়া, তোদের সাথে আমিও যাব। আমার অনেক ইচ্ছে সিলেটের চা বাগান ঘুরে দেখতে, ঝুলন্ত ব্রিজ দেখতে। এতদিন খালি মোবাইল এবং টিভিতে দেখে আসছি। রাইসা, তুই এখন যাস না। কিছুদিন পর তোর পরীক্ষা। তোর পরীক্ষা শেষ হলে সবাই একসাথে আবার যাব। ঠিক আছে ভাইয়া, পরীক্ষার পর আমাকেও কিন্তু নিয়ে যেতে হবে। ঠিক আছে, নিয়ে যাব। এখন খাবার খা। আর আম্মু, আমরা কালকে সকালে রওনা দিব। ঠিক আছে, আর আমার দাদু ভাইকে দেখে রাখিস। তারপর খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি মামা ঘুম থেকে উঠে গেছে এবং কান্না করছে। আমি মামাকে কোলে নিয়ে আদর করতে লাগলাম, কিন্তু কান্না থামছে না। মামার কান্না শুনে মারিয়া রুমে আসলো। আমার কোল থেকে মামাকে নিয়ে দুধ খাওয়াতে লাগলো। আমি বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলাম। মারিয়া মামাকে দুধ খাওয়াইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। রাসেল, তুমি যেন আগের থেকে কেমন হয়ে গেছো। আমার সাথে ঠিকভাবে কথা বলো না, আগের মতো আমাকে আদর করো না। কি হয়েছে তোমার? মারিয়ার কথা শুনে মনে মনে বলতে লাগলাম, তুই যে কাজ করছিস, তোর সাথে কথা বলতে ঘৃণা লাগে। এজন্য তোকে কঠিন শাস্তি পেতে হবে। কালকে থেকে শুরু হবে তোর উপর অত্যাচার। মারিয়াকে আমি বললাম, কোথায়? আমি তো ঠিকভাবে কথা বলছি। আর এখন তুমি মামাকে নিয়ে থাকো, তাই তোমার সাথে দুষ্টুমি করি না। মাওয়া আছে তো কি হয়েছে? তুমি আমাকে সব সময় আদর করবে। আমি কোনো কথা শুনতে চাই না। এখন আমাকে কিস করো। কি আর করার, মারিয়াকে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। এরপর দুজনকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। এখন তেমন অফিসে যাই না। যদি কোনো জরুরি কাজ থাকে তাহলে অফিসে যাই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে
নাস্তা করে দুজনে গাড়ি নিয়ে বের হলাম। সাথে 2 গাড়ি সেনাবাহিনী নিয়ে রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে। আগে থেকে ভিআইপি হোটেলে রুম বুকিং করে রাখছি। এই হোটেলে সব এমপি মন্ত্রী যায়, তাই আমিও এই হোটেলে উঠব। প্রায় 5 ঘন্টা পর সিলেটে ভিআইপি হোটেলের সামনে চলে আসলাম। একজন সেনা সদস্য এসে গাড়ির দরজা খুলে দিল। মারিয়া আর আমি হোটেলের ভিতরে ঢোকার পর একটা মেয়ে এসে আমাদের রুমে নিয়ে গেল। মেয়েটা দেখতে অনেক সুন্দর। মেয়েটা রুম দেখিয়ে দিয়ে যাওয়ার সময় বলল, স্যার, আমার নাম নেহা। আমি এই হোটেলে ম্যানেজারের দায়িত্বে আছি। আপনার যেটা যখন লাগে শুধু একটা ফোন দিবেন, সাথে সাথে চলে আসবে। নেহার কথা শুনে আমি বললাম, ঠিক আছে, তুমি কিন্তু দেখতে অনেক সুন্দর, যে কোনো ছেলে তোমাকে দেখলে পাগল হয়ে যাবে। স্যার, একটা কথা বলি, কিছু মনে করবেন না। শুনেছি সেনাবাহিনীর মেজর নাকি অনেক রাগী হয়, কিন্তু আপনি দেখে অনেক মজা করতে জানেন। তখন আমি নেহাকে বললাম, সব মেজর এক না, আর আমি তোমার সাথে মজা করছি না। তুমি দেখতে অনেক সুন্দর। যদি বিয়েটা করার আগে তোমাকে দেখতাম তাহলে তোমাকে বিয়ে করতাম। এই কথাগুলো বলছি মারিয়াকে রাগানোর জন্য। আমি মারিয়ার দিকে তাকিয়ে দেখি চোখ মুখ লাল করে আছে। তারপর নেহা বলল, ম্যাম, আপনি রাগ করবেন না। স্যার আমার সাথে শুধু মজা করছে, আপনারা থাকেন, আমি নিচে গেলাম। এই কথা বলে নেহা চলে গেল। নেহা চলে যাওয়ার পর মারিয়া মাওয়াকে বিছানায় রেখে আমার কলার ধরে বলল, কি যেন বলছিলে? আমার আগে নেহাকে দেখলে তাকে বিয়ে করতে? তার চেহারা অনেক সুন্দর, তাই না? মারিয়া, কলার ছেড়ে কথা বলো। এসব কিন্তু আমি পছন্দ করি না। আমি ছাড়বো না। আগে বলো, ওই মেয়ের সাথে এভাবে কথা বলছো কেন? মাথা পুরো খারাপ হয়ে গেল। সাথে সাথে ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিলাম। মারিয়া গালে হাত দিয়ে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। হয়তো মারিয়া ভাবছে ওই মেয়ের কথা বলাতে আমি তাকে থাপ্পড় মারলাম। তখন আমি বললাম, তোকে বলছি না আমার কলার ছেড়ে কথা বলার জন্য? আমি যে মেয়ের সাথে কথা বলি তাতে তোর সমস্যা কি? আমি তোমার স্ত্রী, তাই তোমাকে বলতে পারি। আর তুমি ওই মেয়ের কথা বলাতে আমাকে থাপ্পড় মারলে? অন্য মেয়ের সাথে কথা বলতে তোমার চোখ মুখ লাল হয়ে গেছে। আর যখন তুমি বিয়ের পর অন্য ছেলের সাথে কথা বলছো, আমার সাথে ঠিকভাবে কথা বলো নাই, ওই ছেলেকে তোমার বুকের ছবি দিচ্ছ, তখন আমার কাছে কেমন লেগেছে আমি কখনো ভাবতে পারিনি তুমি আমার সাথে এমনটা করবে। এটার জন্য তোকে কঠিন শাস্তি দিব। তুই মনে করছিস আমি কিছুই জানি না? আমি বিশ্বাস করি না। তুমি আমার সাথে মিথ্যা বলছো। আমি কোনো ছেলের সাথে প্রেম করি নাই, কোনো ছেলেকে ছবি দিই নাই। মারিয়ার কথা শুনে ঠাস আবার 2টা থাপ্পড় মেরে দিলাম। তারপর মোবাইলটা বের করে মারিয়াকে সবগুলো দেখাতে লাগলাম। মারিয়া হয়তো ভাবছে আমার কাছে এগুলো কি করে আসলো, তাহলে কি জীবন রাসেলকে সবকিছু বলে দিছে? তখন আমি মারিয়াকে বললাম, এবার বিশ্বাস হয়েছে? তুই আমার সাথে এরকম কেন করছিস? তুই একটা বিবাহিত মেয়ে এবং তোর পেটে আমার সন্তান ছিল, তারপরেও তুই জীবনের সাথে প্রেম করে গেছিস। এখন তোর ওই প্রেমিক কোথায়? তোর লজ্জা করে না এইভাবে একটা ছেলেকে না দেখে তার কথায় প্রেমে পড়ে নিজের শরীরের ছবি দিতে? মারিয়া কোনো কথা বলছে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। আমি মারিয়াকে আবার বলতে লাগলাম, আসলে তাকে আমি ডিভোর্স কখনো দিব না, শুধু কিছুদিন কষ্ট দিব, তারপর আপন করে নিব। মারিয়া আমার কথা শুনে সাথে সাথে পা জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, কি বলল তা পরের পর্বে জানতে পারবেন। মারিয়া আমার কথা শুনে সাথে সাথে পা জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, রাসেল, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারি নাই তোমার ভালোবাসা। আমি কেন যে এমন কাজ করছি তা আমি নিজেও বলতে পারবো না। আমি আর জীবনে এমন কাজ করব না। আমি মারিয়াকে একটা লাথি মারলাম। মারিয়া কিছুটা দূরে গিয়ে পড়ল। তারপর আমি বলতে লাগলাম, এখন কেন ক্ষমা চাইছিস? যখন প্রেম করছিস তখন এ কথা মনে ছিল না? এখন আমি তোকে ভালোবাসি না, শুধু এতদিন কিছু বলি নাই, একমাত্র আমার সন্তানের জন্য। আর তুই জানিস তোকে নিয়ে কেন ঘুরতে এসেছি? তোর পাপের শাস্তি দিতে। বাসায় থাকলে আম্মুর জন্য তোকে কিছু করতে পারতাম না, তাই তো এখানে আসা। আমি আর ওই ছেলের সাথে প্রেম করি না, সে আমাকে ধোকা দিছে। আমি আমার ভুল বুঝতে পারছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তোকে আমি অনেক বিশ্বাস করেছি, কিন্তু তুই সেই বিশ্বাস ধরে রাখতে পারিস নাই। তোর লজ্জা করে নাই স্বামী থাকতে অন্য ছেলের সাথে প্রেম করতে? আবার তোর পেটে আমার বাচ্চা ছিল, তোকে ফোন দিলে ধরতি না, আমাকে এড়িয়ে চলতি। তখন আমার অনেক কষ্ট হয়েছে। তোর কি আমি কোনো কিছুর কমতি রাখছি? যখন যা চেয়েছিস তাই এনে দিছি, তারপরেও তুই কেন এমন কাজ করলি? মারিয়া কোনো কথা বলছে না, শুধু কান্না করে যাচ্ছে। তারপর আমি আবার বলতে লাগলাম, এখন যদি ওই ছেলে তোর ছবি নেটে ছেড়ে দেয় তখন আমার মান সম্মান কোথায় যাবে? তুই তাকে এমন ছবি দিছস, তা দেখে তোকে গলা টিপে মেরে ফেলতে ইচ্ছে করছে। আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না?
আমি আমার ভুল বুঝতে পারছি। তুমি এখন থেকে যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। তুমি আমাকে মাফ করে দাও। হঠাৎ মামার ঘুমটা ভেঙে গেল, সাথে সাথে কান্না করতে লাগলো। তখন আমি বললাম, আমি তোর আর কথা শুনতে চাই না, আমার মেয়ে কান্না করছে, তার কান্না থামা বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি মারিয়া মামাকে খাওয়াচ্ছে আর মারিয়া চোখের পানি ফেলছে। আমি কোনো কথা না বলে বাহিরে চলে আসলাম। হোটেল থেকে বের হয়ে হোটেলের ম্যানেজারকে বললাম, মিস নেহা, আমার রুমে খাবার পাঠিয়ে দিবেন আর আমার মিসকে খেয়ে নিতে বলবেন, আর আমার কথা জিজ্ঞেস করলে বলবেন আপনি জানেন না। স্যার, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? প্লিজ রাগ করবেন না। কি কথা বলো? আমি রাগ করব না। স্যার, আপনাদের মাঝে কিছু হয়েছে? কারণ আমি কেন বললাম, ম্যাম আপনার কথা জিজ্ঞেস করলে কিছু বলতাম না কেন? পরে তোমাকে সব বলবো, তবে তোমাকে আমার একটা হেল্প করে দিতে হবে। ঠিক আছে স্যার, আর কি হেল্প লাগবে? আমি ম্যামের জন্য খাবার নিয়ে যাব। এখন বলবো না, আগে বাহির থেকে ঘুরে আসি, তুমি ম্যামের জন্য খাবার নিয়ে যাও। নেহা ঠিক আছে বলল। আমি আর কোনো কথা না বলে হোটেল থেকে বেরিয়ে গাড়ি নিয়ে চা বাগান দেখতে চলে গেলাম। চা বাগানে এসে আরেক ঝামেলায় পড়লাম। আরে তেমন ঝামেলা না, মিডিয়া কেমন করে খবর পেল আমি চা বাগানে ঘুরতে এসেছি, তাই সবাই আমাকে ধরলো। তাদের সাথে কিছুক্ষণ কথা বলে ঘুরে ঘুরে চা বাগান দেখতে লাগলাম। আমার সাথে সেনা সদস্য আছে, তারা আমাকে নিরাপত্তা দিচ্ছে। সন্ধ্যায় হোটেলে ফিরে আসলাম। নেহার সাথে কিছু কথা বলে নিজের রুমে চলে আসলাম। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম। মারিয়া দরজা খুলে দিল। মারিয়া আমাকে দেখে মায়ার চোখে তাকিয়ে আছে। আমি কোনো কথা না বলে ভিতরে ঢুকে দেখি মামা এখনো জেগে আছে, তাই মামাকে কোলে নিয়ে দুষ্টুমি করতে লাগলাম। মারিয়া দূরে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। হঠাৎ টি টেবিলে চোখ পড়তেই মাথাটা খারাপ হয়ে গেল। মামাকে বিছানায় রেখে মারিয়ার সামনে গিয়ে ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিলাম। মারিয়ার সাথে সাথে কান্না করে দিল। আমি মারিয়াকে বলতে লাগলাম, তুই খাবার খেলি না কেন? তুই খাবার না খেলে আমার মেয়ের খাবার আসবে কোথা থেকে? তাড়াতাড়ি খাবার খাবি, যদি ঠিকমতো খাওয়া দাওয়া না করিস তাহলে তোর খবর আছে। যা তাড়াতাড়ি খাবার খেয়ে নে। মারিয়া কান্না করতে করতে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে এসে খাবার খেতে লাগলো। ও, আপনাদের তো বলতে ভুলে গেছি, আমি বাহিরে একটা রেস্টুরেন্টে খাবার খেয়েছি। মারিয়া খাবার খেতে লাগলো। তারপর আমি রুম থেকে বেরিয়ে এসে নেহার সামনে আসলাম। তখন আমি বললাম, নেহা চলো, তোমার সাথে কিছু কথা আছে। পাশে একটা পার্ক আছে দেখলাম, ওখানে চলো। আপনি একটু দাঁড়ান, আমি স্টাফদের বলে আসছি। বলে নেহা হোটেলের সবাইকে বলে আমার সাথে বের হয়ে আসলো। আমি আর নেহা পার্কে চলে গেলাম। একটা জায়গায় গিয়ে বসলাম। আমাদের সাথে সেনা সদস্য ছিল, তারা একটু দূরে দাঁড়িয়ে আছে। একটা জায়গায় বসার পর নেহা বলল, এবার বলুন স্যার, আপনি কি কথা বলবেন? আমি নেহাকে বলতে লাগলাম, তুমি জানতে চাইছো না তোমার ম্যামের সাথে আমার কি হয়েছে? তাহলে শুনো। তারপর নেহাকে সব খুলে বললাম। ম্যাম কাজটা ঠিক করে নাই, আপনি ওনার জন্য অনেক কিছু করেছেন, তার প্রতিদান এইভাবে দিল। এটা শুনে খুশি হয়েছি যে ম্যামের কিছু করতে পারে নাই। ঠিকই বলেছ। এখানে রাফি ছাড়া যদি অন্য কোনো ছেলে হতো তাহলে এতদিনে মারিয়ার সর্বনাশ করে দিত। এখন তোমার একটা হেল্প লাগবে আমার। কি হেল্প স্যার? আমি যে কয়দিন এখানে থাকবো তুমি আমার সাথে প্রেমের অভিনয় করবে। আমি মারিয়াকে বোঝাবো যে আপন মানুষ কষ্ট দিলে তখন কেমন লাগে। ঠিক আছে স্যার, তবে এমন কিছু করবেন না যে ম্যাম নিজের কোনো ক্ষতি করে। এমন কিছুই হবে না, তুই শুধু আমার কথা মতো কাজ করে যাবে। সমস্যা নেই, তোমাকে আমি টাকা দিব। স্যার, আমি ওরকম মেয়ে না যে কারোর উপকার করে টাকা নিব। আমার অভিনয় যদি কারোর উপকার হয় এতেই তো আমি খুশি। ঠিক আছে, কালকে থেকে তোমার কাজ শুরু হবে। আমি যেভাবে বলবো তুমি সেইভাবে অভিনয় করে যাবে। এখন তুমি হোটেলে ফিরে যাও। নেহা আর কোনো কথা না বলে চলে গেল। নেহা চলে যাওয়ার পর আমি মারিয়ার সাথে যেই মোবাইলে কথা বলেছি সেই মোবাইলটা চালু করলাম। চালু করে মারিয়াকে ফোন দিলাম। আমি দেখতে চাই মারিয়া কি কথা বলে। 2-3 বার দেওয়ার পর ধরলো। তখন আমি বললাম, কি ব্যাপার জানো, ফোন ধরতে এত দেরি করলে কেন? আমার উপর রেগে আছো তাই না? আসলে আমি ভুলে থাকার চেষ্টা করেছি, কিন্তু তোমাকে ভুলতে পারছি না। প্লিজ তুমি আমার উপর রাগ করো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কুত্তার বাচ্চা, তুই আমাকে ফোন দিলি কেন? আমার সাজানো সংসার ভেঙে তোর কি লাভ হয়েছে? আমার সাজানো সংসার ভেঙে তোর কি লাভ হয়েছে? তোর কারণে আমার স্বামীর গায়ে হাত তুলেছে, সে বলেছে আমাকে ডিভোর্স দিবে। প্লিজ মারিয়া, আমার ভুল হয়ে গেছে, আর তোমার জন্য তো ভালো হয়েছে। তোমার ডিভোর্স হলে আমি তোমাকে বিয়ে করব, তাহলে তোমার কষ্ট হবে না। আমি তোকে কখনো বিয়ে করব না। যদি
আমার স্বামী আমাকে ছেড়ে দেয়, তাহলে আমি এই দুনিয়ায় থাকবো না, আমি নিজেকে শেষ করে দেব। এতক্ষণ তোর সাথে ভালো ব্যবহার করেছি, তাই তুই অনেক কথা বলছিস। তুই ভুলে যাস না, তোর এমন ছবি আমার কাছে আছে, সেটা যদি একবার নেটে ছেড়ে দেই, তখন তোর আর তোর জামাইয়ের মান সম্মান কোথায় যাবে? তাই বলছি, আমি যেভাবে বলি তুই সেভাবে কাজ কর। প্লিজ, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। আমি আমার স্বামীকে নিয়ে থাকতে চাই, তুমি আমাকে ভুলে যাও। তুমি আমার থেকে ভালো মেয়ে পাবে, তোমার 2 পায়ে পড়ি, তুমি এমন কাজ করো না। করব না। যদি আমার কথা মতো কাজ করিস, তাহলে সবকিছু ডিলিট করে দিব। কি কাজ করতে হবে? আমি স্বামীর জন্য সবকিছু করতে রাজি। তুই আমার সাথে 1 রাত কাটাতে হবে, আর 10 লাখ টাকা দিতে হবে। যদি রাজি থাকিস, তাহলে আমি তোর কিছুই করব না। আমি তোর কথা রাখতে পারবো না। আমার এই শরীরে টাচ করার অধিকার একমাত্র আমার স্বামীর আছে, তবে টাকার বিষয়ে ভেবে দেখব। এত যদি স্বামীর জন্য পাগল, তাহলে আমার সাথে প্রেম করছিস কেন? তোর শরীরের ছবি কেন দিছিস? তখন তো আমি তোর প্রেমে পাগল ছিলাম, তাই তোকে এগুলো দিছি। কিন্তু আমি বুঝতে পারি নাই তুই আমার সাথে এত বড় প্রতারণা করবি। তুই আমাকে ধোকা না দিলে কখনো স্বামীর ভালোবাসা বুঝতে পারতাম না। তুই আর কখনো আমার মোবাইলে ফোন দিবি না। এই কথা বলে মারিয়া ফোন কেটে দিল। আমি মনে মনে বলতে লাগলাম, এখন স্বামীর জন্য ভালোবাসা উতলে উঠেছে। যখন প্রেম করছিস তখন মনে ছিল না। আর কি না ভেবে হোটেলে চলে আসলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 10টা বেজে গেছে। রুমে যাওয়ার আগে খাবার নিয়ে আসতে বললাম রুমের সামনে এসে কলিং বেল চাপ দিলাম। মারিয়া এসে দরজা খুলে দিল। চোখের দিকে তাকিয়ে কান্না করছে। আমি ভিতরে ঢুকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে এসে বিছানায় বসলাম। মামা ঘুমিয়ে আছে। মারিয়া আমার সামনে এসে বলল, রাসেল জীবন আমাকে ফোন দিছে। সে বলেছে তাকে 10 লক্ষ টাকা দিতে হবে এবং তার সাথে একটা রাত কাটাতে হবে, তা না হলে আমার ছবি নেটে ছেড়ে দিবে। তো এখন আমি কি করব? তুই বলতে পারিস নাই আমি তোকে ডিভোর্স দেওয়ার পর তোকে বিয়ে করতে? তাহলে তো আর সমস্যা হবে না। আমার এই শরীরের উপর শুধু তোমার অধিকার আছে, অন্য কারো নেই। আর প্লিজ তুমি আমাকে ডিভোর্স দিও না। দরকার হয় তোমার বাসার কাজের মেয়ে হয়ে থাক। এত কিছু যখন জানিস, তাহলে প্রেম করলি কেন? নিজের শরীরের ছবি কেন দিছিস? যদি আমি না জানতাম, তাহলে তুই ওই ছেলের সাথে রুম ডেট করতে রাজি হতি। ও, আমার ভুল হয়ে গেছে। তুমি আমাকে আরেকটি সুযোগ দাও, কথা দিচ্ছি আমি আর এমন কাজ করব না। তোর মতো মেয়েকে আমি কখনো ক্ষমা করব না। আর সুযোগ, সেটা তো কখনোই দিব না। শুধু আমার মেয়ের দুধ বন্ধ হলে তোকে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। প্লিজ তুমি এমনটা করো না। আমি মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি একটু দয়া করো। হঠাৎ কলিং বেল বেজে উঠল। আমি গিয়ে দরজা খুলে দেখি খাবার চলে এসেছে। হোটেলের স্টাফ খাবার রেখে রুম থেকে বেরিয়ে গেল। তখন আমি মারিয়াকে বললাম, এখন কোনো কথা না বলে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে। তুই খাবার না খেলে আমার মেয়ে দুধ পাবে না। মারিয়া চোখ মুছতে মুছতে ওয়াশরুমে ঢুকে গেল। আমি খাবার খাওয়া শুরু করে দিলাম। মারিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে আমি খাবার খাচ্ছি, তাই দাঁড়িয়ে আছে। হয়তো ভাবছে আমার সাথে বসলে রাগ দেখাবো। আমি মারিয়াকে বললাম, দাঁড়িয়ে না থেকে খাবার খেয়ে নে। মারিয়া আর কোনো কথা না বলে একটা চেয়ার টেনে বসে খাবার খেতে লাগলো। এইভাবে দেখতে দেখতে 15 দিন চলে গেছে। এই 15 দিনে আরো কয়েকবার মারিয়ার গায়ে হাত তুলেছি এবং সবসময় নেহাকে নিয়ে রুমে যেতাম। নেহা আমার কথা মতো অভিনয় করে যাচ্ছে। এই 15 দিনে মারিয়ার চেহারা কেমন যেন হয়ে গেছে। আজকে দুপুরে নেহা আর আমি বিছানায় বসে হেসে হেসে কথা বলছি। মারিয়া মামাকে নিয়ে বেলকনিতে চলে গেল। হয়তো নিজের চোখের সামনে স্বামীর এসব সহ্য করতে পারছে না। নেহা কিছুক্ষণ থেকে চলে গেল। নেহা যাওয়ার পর মারিয়া বেলকনি থেকে রুমে এসে আমাকে বলল, এসব না করলে হয় না। আমাকে আর কত কষ্ট দিবে তুমি? আমি তো তোমার কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু তার প্রতিদানে গায়ে হাত তুললে। প্লিজ রাসেল, তুমি এমনটা করো না। তোমার সাথে অন্য মেয়েকে আমি সহ্য করতে পারি না। মারিয়ার কথা শুনে আমি বললাম, এখন কষ্ট লাগছে তাই না? যখন তুমি অন্য ছেলের সাথে প্রেম করছো তখন বুঝি আমার কষ্ট হয়নি? আজকে তোকে একটা সত্যি কথা বলি, তুই জানিস তোর সাথে কোন ছেলে কথা বলছে? আমি তো তোমার কাছে অনেকবার ক্ষমা চেয়েছি। আর জীবনকে আমি কখনো দেখিনি, শুধু জানি তাদের একটা অফিস আছে, সেটা দেখাশোনা করতো। তুই জানিস তোর সাথে কোন ছেলে কথা বলছে? যে ছেলেটা তোর সাথে জীবন সেজে কথা বলছে, সেই ছেলে আর কেউ নয়, সে হচ্ছে রাফি। রাফি দেখতে চাইছে তুই আমাকে ছেড়ে অন্য কোনো ছেলের সাথে প্রেম করিস নাকি, কিন্তু তার ধারণাই ঠিক ছিল। তোকে ভালোবাসার কথা বললে তুই রাজি হয়ে যাস। রাফি তোর সাথে জীবন নামে কথা বলছে। একদিন রাফি আমাকে অফিসে ফোন দিয়ে নিয়ে আসে, তারপর সবকিছু খুলে বলে।
এর কিছুদিন পরে রাফির কাছ থেকে মোবাইলটা এনে তোর সাথে আমি জীবন নামে কথা বলি। তুই হয়তো বলবি, তাহলে গলার কণ্ঠ ধরতে পারি নাই কেন? আসলে রাফি কি যেন চেটিং করছে, তাই তুই কথা ধরতে পারিস নাই। আর তোর ওই শরীরের ছবি আমি চেয়েছি। তার মানে তুমি আমার সাথে এতদিন কথা বলেছো? তাহলে এবার আমাকে মাফ করে দাও। তুমি তো আমাকে অনেক কষ্ট দিছো, আমি আর সহ্য করতে পারছি না। যদি তোমার শাস্তি দেওয়া শেষ না হয়, তাহলে তোমার হাত দিয়ে আমাকে মেরে ফেলো। তোকে আমি কখনো ক্ষমা করব না। তোর জন্য আমি অনেক কষ্ট পেয়েছি। রাফির জায়গায় যদি অন্য কেউ হতো, তাহলে তো এতদিনে আমাকে ছেড়ে চলেই যেতি। আমি এখন তোকে ভালোবাসি না, আমি নেহাকে ভালোবাসি। সে বলেছে মাওয়াকে তার নিজের মেয়ের মতো লালন পালন করবে। আমি এ কথা বিশ্বাস করি না। তুমি আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারো না। তুমি শুধু আমার। আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন কাজ করব না। এখন এ কথা বলে লাভ নেই। নেহা বলেছে তার আব্বু আম্মুর সাথে কথা বলবে। মেয়েটা অনেক ভালো, তোর মতো ধোঁকাবাজ না যে বিয়ের পর অন্য ছেলের সাথে প্রেম করবে।